ऐसे नहीं होता मित्रों। मैं शासन में बैठा हूं, मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता। अरे नेपाल का रुपया नहीं गिरता है, बांग्लादेश की करेंसी नहीं गिरती है, पाकिस्तान की करेंसी नहीं गिरती, श्रीलंका की करेंसी नहीं गिरती। क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है? ये जवाब देना पड़ेगा आपको। देश आपसे जवाब मांग रहा है। आपकी बार सेंचुरी पार। আর কতদিন লাগবে ডলারের সাপেক্ষে আমাদের টাকার দাম 100 হতে? বুধবার ডলারের তুলনায় টাকার দাম 90-এর রেকর্ড সীমা পার করেছে। বৃহস্পতিবার তা একটু সামলে নিয়ে এখন 89 টাকা 94 পয়সা এসে দাঁড়িয়েছে। এই নিয়ে টানা 8 মাস ধরে টাকার পতন অব্যাহত রইল। কিন্তু কেন এই অবস্থা হচ্ছে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপাতত ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত এই পরিস্থিতির পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু কেন এই অবস্থা হলো টাকার? আর এর ফলে ঠিক কোথায় ঘা পড়তে চলেছে আমাদের মতো মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং বেকারদের জীবনে? আর এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করার আগে একটা চমকে দেওয়ার মতো কাহিনী শোনাবো। মোদী সরকারের পারদর্শিতার এমন নমুনা বিশ্বে সত্যিই বিরল। মনে করে দেখুন, 2024 সালের ফেব্রুয়ারির বাজেটে শিক্ষিত যুবকদের জন্য বড় মুখ করে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী ইন্টার্ন যোজনা। বলা হয়েছিল দেশের সব শিক্ষিত কর্মহীন যুবক যুবতীরা কলকারখানায় আধুনিক প্রশিক্ষণ পাবেন। এর ফলে তাদের চাকরি পেতে আর কোনো অসুবিধেই হবে না। এই প্রকল্পের লক্ষ্যমাত্রায় বলা হয়েছিল ফি বছরে 22 লক্ষ বেকার এই প্রশিক্ষণ পাবেন। এই প্রকল্পের অগ্রগতি নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। জবাবে কর্পোরেটের প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা বলেছেন 2024 সালের 3রা অক্টোবর এই প্রকল্পের পাইলট প্রজেক্ট চালু করা হয়। এর লক্ষ্য ছিল সারা দেশের 1.25 লক্ষ বেকারের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা। কিন্তু কতটা পূরণ হয়েছে সেই লক্ষ্য? শুনলে চমকে উঠবেন। 2025 সালের 25 নভেম্বর পর্যন্ত সারা দেশে মাত্র 2066 জন এই ইন্টার্নশিপ পূরণ করেছেন। আপনি ঠিকই শুনেছেন, মাত্র 2066 জন। আর 4566 জন প্রশিক্ষণ অসম্পূর্ণ রেখেই চলে গেছেন। আর এর জন্যে খরচ হয়েছে 73 কোটি টাকা। আর এই প্রকল্পের বিজ্ঞাপনে কত গেছে জানেন? 16 কোটি টাকা। এ নিয়ে একটি শব্দ খরচ করেনি কিন্তু গদি মিডিয়া। এর কারণটা সহজেই বোঝা যায়। ওই বিজ্ঞাপনের 16 কোটি টাকা কিন্তু গেছে তাদের পকেটে। তৃণমূলের আর এক সাংসদ জুন মালিয়া সংসদে প্রশ্ন তুলেছিলেন, শেষ পর্যন্ত তাহলে কতজন চাকরি পেলেন? মাননীয় মন্ত্রী জানিয়েছেন 17টি সংস্থায় মোট 95 জন কাজ পেয়েছেন। এদের গড় বেতন কত তার উত্তর মেলেনি। তাহলে ফি বছরে 20 লক্ষকে যে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছিল, তাতে আপাতত চাকরি পেলেন মাত্র 95 জন। ভাবা যায়? একে পর্বতের মুশিক প্রসব বললে মুশিককে অপমান করা হয়, বরং বলা যেতে পারে হিমালয়ের ব্যাকটেরিয়া প্রসব। এবার আসবো আজকের মূল এপিসোডে। টাকার দাম কেন এভাবে পড়ছে আর তার ফলে আমাদের জীবনে কি কি সমস্যা আসতে চলেছে তা সরল ভাষায় আপনাদের কাছে ব্যাখ্যা করব। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে জানাই ঠিক কেন টাকার দাম এরকম চচ্চড়িয়ে পড়তে শুরু করলো, আর তারপরে আসবো এর প্রভাব ঠিক কিভাবে পড়বে আমাদের জীবনে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভারতে বিনিয়োগ করতে আসা বিদেশিরা এখন এখানের বাজার সম্পর্কে একেবারে উৎসাহ হারাচ্ছেন। সোজা কথায় তারা এদেশে ব্যবসা বাণিজ্য করা আর খুব একটা লাভজনক বলে মনে করছেন না। তাই তারা এখান থেকে টাকা তুলে লাগাচ্ছেন অন্য দেশের ব্যবসায়। অর্থাৎ নরেন্দ্র মোদীর মোদিনমিক্সের গালভরা জুমলায় তাদের আর কোনো আস্থা নেই। বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগের নিরিখে ভারত এখন বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাজারগুলির একটি।
চলতি বছরে ভারতের বাজারে থাকা প্রায় 17 বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করে চলে গেছেন বিদেশি বিনিয়োগকারীরা। অন্যদিকে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও গত 7-8 মাসে বড় মুখ করে বলার মতো বিশেষ কিছুই করে উঠতে পারেনি সরকার। আর তাই দেশের কোষাগারে বিদেশি মুদ্রার যোগানও সেভাবে বেড়ে ওঠেনি, বরং তা লাগাতার কমছে। দেশের তাবড় গদি মিডিয়া দেশের বিকাশ নিয়ে যতই মোদির পিঠ চাপড়াক না কেন, বাস্তবে ভারতের রুপি এখন এশিয়ার দুর্বলতম কারেন্সিগুলির সঙ্গে এক সারিতে চলে এসেছে। বিশ্বগুরু মোদি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সুনিপুণ পরিকল্পনার জেরে ভারত এই সাফল্য অর্জন করে ফেলেছে। ভাগ্যিস আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে দেশের এই হাল দেখে যেতে হয়নি। তবে জীবদ্দশাতেই তিনি বলে গিয়েছিলেন মোদির হাতে পড়ে দেশের অর্থনীতির সর্বনাশ হবে, আর ঠিক তাই হতে চলেছে। কীরকম? এবার তার কিছু উদাহরণ দিচ্ছি। 2025 সালের শুরুর পর থেকেই ডলারের সাপেক্ষে রুপির অবমূল্যায়ন 5%-এরও বেশি হয়েছে। এর আগে ডলারের মূল্য প্রথমে 80 টাকা এবং তারপরে রেকর্ড ছাপিয়ে 85 টাকায় নেমে এসেছিল। আর এরপরে এলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কা। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন ওই সময় আমি বলেছিলাম মোদি সরকারের এই বৈদেশিক নীতির জেরে ভারতের অর্থনীতিতে বড় ধাক্কা আসতে চলেছে। আর হয়েছেও ঠিক তাই। আমেরিকার চাপানো মোট 50% শুল্কের জেরে ভারতীয় পণ্যের রপ্তানি বাণিজ্যের এখন কার্যত ত্রাহি ত্রাহি অবস্থা। বাণিজ্য ঘাটতিও ক্রমশ বেড়েই চলেছে, আর তার জেরে টাকার দামও লাগাতার নিচের দিকে যাচ্ছে। আর এর সঙ্গে যুক্ত করুন বিদেশ থেকে প্রচুর সোনা কেনার বিষয়টিকেও। সোনার দাম বৃদ্ধির ভিডিওটিতে আমি বলেছিলাম বাজারের এই অনিশ্চিত অবস্থার জন্যে দেশের বিনিয়োগকারীরা শেয়ার বাজারে টাকা বিনিয়োগ না করে সোনা কিনে রাখতে চাইছেন। আর তাই সোনার চাহিদা বাড়ছে আর সোনার দাম আকাশছোঁয়া হয়ে যাচ্ছে। এই সোনা বিদেশ থেকে আনতে গিয়ে অক্টোবর মাসে ভারতের বাণিজ্য ঘাটতি সর্বকালীন শিখরে পৌঁছে গেছে। আর এরপরে এসেছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF-এর বার্ষিক সমীক্ষা। সেখানে তারা মোদি সরকারের সব উন্নয়নের হিসেবকে মিথ্যে এবং গোজামিলে ভরা বলে দাগিয়ে দিয়েছে। ভারতের জাতীয় হিসাব পরিসংখ্যানকে তারা সি গ্রেড দিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন IMF-এর দেওয়া এই সূচক নিশ্চিতভাবেই উদ্বেগজনক, আর এই গোজামিলের হিসেব আগুনে আরও ঘি ঢেলেছে। আরও পড়ছে টাকার দাম। ডলারের সাপেক্ষে টাকার এই ক্রমাগত পতন রোধ করতে রিজার্ভ ব্যাংক কিছুদিন আগে নিজেরাই বাজার থেকে বিপুল অঙ্কের বিদেশি মুদ্রা কিনেছিল, কিন্তু এই কৌশলও কোনো কাজে আসেনি। 85 থেকে 90-এ নামতে রুপির সময় লেগেছে 1 বছরেরও কম, অর্থাৎ 80 থেকে 85-তে নামার সময়ের অর্ধেকেরও কম। মানে একেবারে সরসরিয়ে পড়ছে টাকার মূল্য। এবার আসা যাক এই প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। টাকার দাম পড়ে যাওয়ায় আমাদের বাড়িতে এবং হেসেলে কি অবস্থা হবে সেটা এবার একটু জেনে নেওয়া যাক। ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়ায় বিদেশ থেকে ভারতে যেসব জিনিস কেনা হয় তার জন্য এখন থেকে আরও বেশি বেশি করে টাকা আমাদের দিতে হবে। সবচেয়ে বড় ধাক্কা আসবে বিদেশ থেকে তেল কেনার ক্ষেত্রে। আমরা জানি ভারতের জ্বালানি তেলের বেশিরভাগটাই আসে বিদেশ থেকে। ডলারের সাপেক্ষে টাকার দাম এই হারে পড়তে থাকলে ভারতে পেট্রোল ডিজেলের দাম অবধারিতভাবে বাড়বে, আর এতে বাড়বে সব ধরনের পরিবহনের খরচ। পাল্লা দিয়ে বাড়তে থাকবে নিত্য প্রয়োজনীয় প্রায় সমস্ত কিছুর দামই। খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক জিনিসপত্র, বিদেশ থেকে আসা ওষুধ, রান্নার গ্যাস, চিকিৎসার সামগ্রী থেকে শুরু করে প্রতিটি জিনিস কিনতে গিয়েই আপনাকে বাড়তি টাকা গুনতে হবে। ব্যাংকের সুদও বেড়ে যেতে পারে এক ধাক্কায়, বাড়বে মধ্যবিত্তের EMI-ও। এর ফলে প্রতিটি মানুষকেই বাড়তি টাকা খরচ করতে হবে। কেন্দ্রীয় সরকারের কর্মীদের না হয় কিছুটা বাড়তি মহার্ঘ ভাতা জুটবে, কিন্তু দেশের বিপুল সংখ্যক ছোটখাটো সংস্থায় কর্মরত লোকজনের কি অবস্থা হবে? কোথায় যাবেন সাধারণ শ্রমিক, কৃষক আর দিনমজুরেরা?
কিন্তু এসব সত্ত্বেও মাননীয় বিশ্বগুরু এবং তার অন্ধভক্তরা দেশের অর্থনীতির এই হাঁড়ির হাল একেবারেই মানতে নারাজ। অথচ মজার ব্যাপার, মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার আগে টাকার অবমূল্যায়ন নিয়ে তৎকালীন ইউপিএ সরকারকে লাগাতার তুলোধনা করে এসেছেন। जिस प्रकार से डॉलर मजबूत होता जा रहा है, रुपया कमजोर होता जा रहा है, विश्व व्यापार में भारत टिक नहीं पाएगा। हमारे व्यापारी जो माल बाहर भेजते हैं, हमारे व्यापारी जो माल बाहर चलाते हैं, इस बोझ को सह नहीं पाएंगे। इवन भारत सरकार जो चीजें लाती है, भेजती है, उसको सहना मुश्किल हो जाएगा और दिल्ली की सरकार जवाब नहीं दे रही है। অথচ তার জামানায় বলা হচ্ছে দেশের বাজারে টাকার দাম পড়ে গেলে নাকি বিদেশি মুদ্রার যোগানে বান আসবে, আর তাতে নাকি দেশের বেকারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এরকম বিচিত্র অর্থনীতির কথা শুনেছেন কখনো? আর ঠিক এই জন্যেই প্রথমে আপনাদের ওই কাহিনীটি শোনালাম। কিছুদিন আগেই জ্বালানি তেলের দাম লাগাতার বাড়তে থাকার সময়ও গদি মিডিয়ায় কিছু চাটুকার বলেছিলেন তেলের দাম বাড়ার জন্যে দেশে গাড়ির ব্যবহার কমবে, ফলে পরিবেশ দূষণও কমে যাবে। জানতে ইচ্ছে হয় সেই প্রাজ্ঞরা এবার এ নিয়ে নতুন কি তত্ত্বের সন্ধান দেবেন। এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।